স্বাগত ডিবিসি সংবাদের সাথে আছে সুরভি আলম তরণী। 17 বছর পর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ভোট দেয়া থেকে বঞ্চিত তরুণরা এবার নতুন বাংলাদেশ গঠনের সুযোগ পাবেন। জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আগামী মাসে দেয়া হবে জুলাই সনদ। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় বর্তমান অন্তর্বর্তী সরকার। এরপর সংস্কারের নানা ধাপ পেরিয়ে এখন সামনে আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন। বুধবার যুক্তরাজ্য সফরের দ্বিতীয় দিনে লন্ডনের চ্যাথাম হাউসে এক সংলাপে অংশ নিয়ে প্রধান উপদেষ্টা জানান, বিগত 17 বছর ভোট দিতে পারেনি সাধারণ মানুষ। এবার একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা তার। আমরা যথাসময়ে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছি। লোকবলও তৈরি। 17 বছর ধরে যখন সত্যিকারের নির্বাচন হতে যাচ্ছে তা নিয়ে দেশে একটি উত্তেজনা তৈরি হয়েছে। ওই সময়টাতে, অর্থাৎ গত 17 বছরে তরুণ যারা ভোটার হয়েছে তারা কখনোই নিজের ভোট দিতে পারেনি। প্রধান উপদেষ্টা জানান, সব রাজনৈতিক দলের সম্মতিতে আসছে জুলাই মাসেই দেয়া হবে জুলাই সনদ। সব দলের চূড়ান্ত সুপারিশগুলো পৃথকভাবে প্রকাশ করব, যেখানে তাদের স্বাক্ষরও থাকবে, যেটাকে আমরা জুলাই সনদ বলছি। আগামী মাসে যা প্রকাশ হবে, যার উপর নির্ভর করে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগের বিচারের পর তাদের নিষিদ্ধ হওয়া না হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে। দেশের নিরাপত্তার স্বার্থে, দেশের রাজনীতির নিরাপত্তার স্বার্থে আপাতত আওয়ামী লীগের রাজনীতি স্থগিত আছে যতদিন না ট্রায়াল শেষ হচ্ছে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। সংলাপে আলোচনা হয় বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর বিষয়ে। কথা হয় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন নিয়েও। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশের গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হবার শুভ সূচনা হতে পারে লন্ডনে ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বৈঠক সফল করতে দুই পক্ষেরই রাখতে হবে ছাড় দেওয়ার মানসিকতা। পাশাপাশি চলমান রাজনৈতিক সংকট উত্তরণে উভয়কেই এক কদম এগিয়ে আসার আহ্বানও জানান রাজনৈতিক বিশ্লেষকরা। বলেন, বর্তমান পরিস্থিতিতে ঐক্যের কোনো বিকল্প নেই। লন্ডনের 53 পার্ক লেন স্ট্রিটে অবস্থিত হোটেল ডোরচেস্টার। 5 তারকা মানের এই হোটেলেই 13 জুন বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক চলবে স্থানীয় সময় সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। যদিও প্রধান উপদেষ্টা লন্ডন সফরের আগেই নির্বাচনী রোডম্যাপ, করিডোর, বন্দর ও সংস্কার ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্ব ক্রমশই স্পষ্ট হয়েছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। রোজা শেষ হবে, ঈদ শেষ হবে, তার কয়েকদিন পরে নির্বাচন, ব্যয় দ্বিগুণ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, 2 ঘণ্টাব্যাপী বৈঠক হতে পারে পারস্পরিক দূরত্ব ঘোচাবার শুভ সূচনা, যা উভয় পক্ষ তথা দেশের জন্য মঙ্গলজনক। এইটা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। শোনা যাচ্ছে সেটা 2 ঘণ্টা ব্যাপী স্থায়ী হবে। এই 2 ঘণ্টায় তারা রাজনীতির যা কিছু আছে, দেশের যেসব সমস্যা আছে, তার প্রায় সবগুলোই আলাপ করতে পারবেন। এমনকি যেসব বিষয়ে মতপার্থক্য আছে সেসব বিষয়ে আলাপ আলোচনা করে একটা সমঝোতায় তারা পৌঁছাতে পারবে। দুপক্ষকেই খোলা মনে মুখোমুখি আলোচনার পরামর্শ দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। প্রফেসর ইউনূস, আমি যেটা শুনেছি যে উনি বলেছেন যে আপনি যা বলার আপনি বলবেন, আমি শুনবো। তার মানে অ্যাক্টিং চেয়ারম্যানও বলবে, আবার প্রফেসর ইউনূসও বলবে। মানে খোলাখুলি আলোচনা হবে, মুখামুখি বসে। তারপরে আপনারা জাতি এবং দেশের স্বার্থে একটা সিদ্ধান্তে আসবেন, যেটা দেশের জন্য আপনার ভালো। তারা বলেন, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে দ্বিপাক্ষিক এই বৈঠকের সফলতা নির্ভর করছে দুপক্ষের ছাড় দেওয়ার মানসিকতার উপর। যখনই বৈঠক হয় তখন একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার থাকে।
আপনি কিছুটা ছাড় দেন, আমি কিছুটা ছাড় দিই, তাই না? ওইভাবেই তো একটা সিদ্ধান্ত আসে। তো আমি আশা করি সে যেহেতু কিছু হবে। যখন মতপার্থক্য নিয়ে আলোচনা করা হয়, উভয় পক্ষকে এক পা দু পা এগিয়ে আসতে হবে, যাতে একটা মিটিং পয়েন্ট বা যেটাকে বলে সম্পর্কের একটা বিন্দু তৈরি হয়, এবং সেটাই তো আমরা আশা করি। গণ অভ্যুত্থান পরবর্তী আগামীর বাংলাদেশের স্বার্থে রাজনৈতিক ঐকমত্যই একমাত্র সমাধান বলেও রাজনীতিবিদদের সজাগ থাকার আহ্বানও জানান ডক্টর মাহবুবুল্লাহ। কোনো ধরনের রাজনৈতিক অনৈক্য এটা এই মুহূর্তে কাম্য নয়। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হঠাৎ বেড়েছে ডেঙ্গু সংক্রমণ। বুধবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে 288 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত 288 জনের মধ্যে 261 জনই বরিশাল বিভাগের। এছাড়া ঢাকার দক্ষিণ সিটিতে 12 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, ময়মনসিংহে 2 জন এবং রাজশাহী ও ঢাকা বিভাগে 1 জন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময় নতুন করে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মনক্ষুণ্ণ টিম বাংলাদেশ। অভিযোগ করা হয়েছে ম্যাচ কমিশনারের কাছে। এদিকে হারলেও হামজা শমীদের সাথে খেলতে পারায় রোমাঞ্চিত ফাহমিদুল ইসলাম। হতাশা ভুলে অক্টোবরে হংকং ম্যাচের দিকে মনোযোগ দিতে চান সাদউদ্দিন মোরসালিনরা। গত রাতে স্বপ্ন পূরণ না হওয়া ম্যাচটা শেষে নির্ঘুম রাত কেটেছে ফুটবলারদের। সকালে টিম হোটেল ছেড়ে চলে গেছেন যে যার গন্তব্যে। নিজের অভিষেক ম্যাচটায় জয় পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল হয়েছেন হতাশ। তবে হামজা শমীদের সতীর্থ হওয়াটা তার জন্য ছিল বড় পাওয়া। হামজা শমীদের সাথে খেলতে পারাটা দারুণ ব্যাপার, তবে দুর্ভাগ্যের বিষয় সিঙ্গাপুর ম্যাচের দিনটা আমাদের ছিল না। আশা করছি পরের বার ভালো কিছু হবে। টানটান উত্তেজনা আর উৎকণ্ঠার ম্যাচটায় ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না মোটেও। তবুও আসেনি কাঙ্ক্ষিত জয়। নিজেদের ব্যর্থতার জন্য অনুতপ্ত হলেও ফুটবলাররা মনোযোগ রাখতে চান পরবর্তী ম্যাচের দিকে। তাদের সাথে খেলতে পেরে আমিও খুব সৌভাগ্যবান যে তাদের মতো প্লেয়ার আমাদের টিমে এসে খেলতেছে। সো ট্রাই করব তাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শেখার জন্য। বাট আমাদের পজিটিভ থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। এ ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছে ফুটবলারদের মনে। ম্যাচ পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত দেয়ায় রেফারির বিরুদ্ধে এএফসিতে অভিযোগের কথাও উঠেছে জোরতাল। রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা। এখন দেখা যাক কি হয়। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী খেলাও ঘরের মাঠে। 9 অক্টোবর সে ম্যাচে প্রতিপক্ষ হবে হংকং। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সময় এসেছে দেশের ফুটবল থেকে হাভিয়ার কাবরেরাকে বিদায় করার, এমনটাই মনে করছেন জাতীয় দলের সাবেক অধিনায়করা। আলফাজ মামুনুলদার হেড কোচ কাবরেরার কৌশলে হতাশ। তাদের দাবি, মাঠে কাবরেরার মুখস্থ ট্যাকটিক্সের কারণেই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ হেরেছে বাংলাদেশ। এই টিমটাকে যদি সে মোটিভেট করে কিভাবে খেলাতে হবে, খেলার রেজাল্ট না আনতে পারে, আমি বলি তাই সেখানে এসে ব্যর্থ। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও মোহামেডানকে পেশাদার লিগ শিরোপা জেতানো কোচ আলফাজ আহমেদ যা বলছেন তা যেন পুরো দেশের ফুটবল সমর্থকদের মনের কথা। একজন কোচের মুখস্থ বিদ্যার কারণে এশিয়ান কাপ বাছাইয়ে শঙ্কায় বাংলাদেশের ভাগ্য। অথচ কোনো পজিশনে জেনুইন ফুটবলার থাকা সত্ত্বেও বারবার পজিশন পরিবর্তনের গোলকধাঁধায় কেন ঘুরপাক খাচ্ছেন কাবরেরা, তার উত্তর পাচ্ছেন না জাতীয় দলের সাবেক তারকারা। পলিসির কারণে প্লেয়াররা খেলতে পারে। একসময় কোচের একটা পলিসির মাধ্যমে হাফ টাইম খেলে কোচের ডিসিশন কি ভুল ছিল না, বা আমাদেরকে কোচ পরিবর্তন করার দরকার আছে কি বা ফুটবল ফেডারেশন যারা আছে। সিঙ্গাপুর ম্যাচের আগে কোচ দাবি করেছিলেন দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড এখন তার হাতে। অথচ এই মিডফিল্ডকে নিয়ে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ডুবিয়েছে দলকে। সেরা একাদশে জামাল সোহেলদের মতো অভিজ্ঞদের বসিয়ে হৃদয়ের মতো তরুণকে খেলানোর ব্যাখ্যা খুঁজছেন সাবেকরা। আলফাজ এমিলি এনামুলরা জাতীয় দলে খেলেছেন জেনুইন স্ট্রাইকার রোলে, গোলও পেয়েছেন। হঠাৎ কি এমন হলো যার কারণে স্কোরারদের জায়গা হয় না দলে? সে টোটালি উইং এর প্লেয়ার, এখানে আসলে বাধ্য হয়ে কত কোচ খেলাইতেছে। আমার মনে হয় যে কোচের এখনো সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ওই জায়গার একটা প্লেয়ার যারাই আছে তাদেরকে ট্রাই করা উচিত।
মাঠের বাইরে কাবরেরার সিদ্ধান্ত কিংবা মাঠের ভেতরে ট্যাকটিক্স সব মিলিয়ে হতাশ সাবেক ফুটবলাররাও। বলছেন সময় এসেছে কোচ পরিবর্তনের। কোচের স্ট্র্যাটেজি ভুল ছিল, 3টা খেলোয়াড় চেঞ্জ করে আবার নতুন টিম করে খেলানো, এটা আসলে কোচ কিভাবে নিছে সেটা আমি জানি না। কোচের কাছ থেকে আমরা খুব একটা ভালো রেজাল্ট পাইনি। রেজাল্ট ডিপেন্ড অন কোচ। ভালো হলে কোচের সুনাম, খারাপ হলে কোচের বদনাম, এটা স্বাভাবিক। আমাদেরকে বুঝতে হবে তো যে আমরা যারা কোচকে রাখছি। এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়ার পথটা কঠিন হলেও এখনো অসম্ভব নয়। প্রবাসী ফুটবলারদের সাথে দেশিদের মেলবন্ধনটা সঠিকভাবে করতে পারলে ধরা দেবে অধরা স্বপ্ন, এমনটাই মনে করছেন সাবেক ফুটবলাররা। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে হারিয়ে 2026 বিশ্বকাপের মূল পর্বে কোয়ালিফাই করেছে ব্রাজিল। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটা করেছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে ঘরের মাঠে কলম্বিয়ার সাথে 1-1 গোলে ড্র করেছে আর্জেন্টিনা। সাও পাওলোতে রাফিনিয়া মার্কুইনসদের স্বস্তির নিঃশ্বাস। খাদের কিনারা থেকে আস্তে আস্তে উঠে এসে অবশেষে 2026 বিশ্বকাপের মূল পর্বে প্রবেশ ব্রাজিলের। ম্যাচের শুরু থেকেই প্যারাগুয়েকে ডমিনেট করেই বল দখলে রাখে সেলেসাওরা, কিন্তু বেশ কটা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি রাফিনিয়া ভিনিসিয়াস জুনিয়র। তবে বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে গোল করেন ভিনিসিয়াস। এই স্কোরে এগিয়ে থেকেই হাফ টাইমে যায় আনচেলত্তির ব্রাজিল। বিরতি থেকে ফিরে এসে একাধিক সুযোগ পেয়েছিল ব্রাজিল। 90 মিনিট জুড়েই অ্যাটাকিং ফুটবলের প্রদর্শনী ছিল আনচেলত্তির ছেলেদের, কিন্তু স্কোর করতে না পেরে শেষ পর্যন্ত 1-0 গোলের ব্যবধান নিয়েই মাঠ ছেড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সাথে দায়িত্ব নেওয়ার দ্বিতীয় ম্যাচেই সেলেসাওদের জয়ের ধারায় ফিরিয়ে এবার বিশ্বকাপ মিশনের ছক কাটা শুরু কার্লো আনচেলত্তির। ধুঁকতে থাকা দলটাকে যে এখনো অনেকটা গোছানো বাকি। অন্যদিকে বুয়েন্স আইরেসে কলম্বিয়ার সাথে কোনো মতে হার এড়িয়েছে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হয়েছে 1-1 গোলের ড্রয়ে। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনার শক্তি পরীক্ষা করেছে কলম্বিয়া। মেসি খেলেছেন শুরুর একাদশে, কিন্তু প্রতিপক্ষের মাঠে লুইস দিয়াজের 24 মিনিটের গোলে শুরুতেই লিড নেয় কলম্বিয়া। জমাট রক্ষণে এই লিড তারা ধরে রেখেছে ম্যাচের 80 মিনিট পর্যন্ত। কোণঠাসা হয়ে যেতে যেতে এক পর্যায়ে আলমাদার গোলে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। এর আগে 70 মিনিটের লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। এরপর অবশ্য আক্রমণের ধার বাড়িয়েছে দুদলই, কিন্তু ম্যাচ শেষ হয়েছে 1-1 সমতা নিয়েই। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রেফারির বিতর্কিত সিদ্ধান্তে মনক্ষুণ্ণ টিম বাংলাদেশ। অভিযোগ করা হয়েছে ম্যাচ কমিশনারের কাছে। এদিকে হারলেও হামজা শমিদের সাথে খেলতে পারায় রোমাঞ্চিত ফাহমিদুল ইসলাম। হতাশা ভুলে অক্টোবরে হংকং ম্যাচের দিকে মনোযোগ দিতে চান সাদউদ্দিন মোরসালিনরা। গত রাতে স্বপ্ন পূরণ না হওয়া ম্যাচটা শেষে নির্ঘুম রাত কেটেছে ফুটবলারদের। সকালে টিম হোটেল ছেড়ে চলে গেছেন যে যার গন্তব্যে। নিজের অভিষেক ম্যাচটায় জয় পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুল হয়েছেন হতাশ। তবে হামজা শমিতের সতীর্থ হওয়াটা তার জন্য ছিল বড় পাওয়া। হামজা শমিতদের সাথে খেলতে পারাটা দারুণ ব্যাপার, তবে দুর্ভাগ্যের বিষয় সিঙ্গাপুর ম্যাচের দিনটা আমাদের ছিল না। আশা করছি পরের বার ভালো কিছু হবে। টানটান উত্তেজনা আর উৎকণ্ঠার ম্যাচটায় ফুটবলারদের চেষ্টার কমতি ছিল না মোটেও। তবুও আসেনি কাঙ্ক্ষিত জয়। নিজেদের ব্যর্থতার জন্য অনুতপ্ত হলেও ফুটবলাররা মনোযোগ রাখতে চান পরবর্তী ম্যাচের দিকে। তাদের সাথে খেলতে পেরে আমিও খুব সৌভাগ্যবান যে তাদের মতো প্লেয়ার আমাদের টিমে এসে খেলতেছে। সো ট্রাই করব তাদের থেকে ভালো ভালো জিনিসগুলো শেখার জন্য। বাট আমাদের পজিটিভ থাকতে হবে। সামনে আমাদের অক্টোবর নভেম্বরে বিগ ম্যাচ আছে। সো আমাদের মেন্টালি পজিটিভ রেখে সামনে ম্যাচগুলোতে ফোকাস করতে হবে। এ ম্যাচের রেফারিং নিয়েও প্রশ্ন উঠেছে ফুটবলারদের মনে। ম্যাচ পরিচালনায় বিতর্কিত সিদ্ধান্ত দেয়ায় রেফারির বিরুদ্ধে এএফসিতে অভিযোগের কথাও উঠেছে জোরতাল। রেফারিদের কিছু সিদ্ধান্ত এটা আসলে মেনে নেওয়ার মতো না। যে যতটুকু বলার ততটুকু আমরা ম্যাচ কমিশনারকে গতকালকে জানিয়েছি। ম্যাচ কমিশনার বলেছে যে আমি আমার রিপোর্টে রাখছি তোমাদের এগুলা, এখন দেখা যাক কি হয়। এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী খেলাও ঘরের মাঠে। 9 অক্টোবর সে ম্যাচে প্রতিপক্ষ হবে হংকং। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।